কোনো শৃঙ্খলা আনতে পারবে তারা, এই রকম সম্ভাবনা আছে? কালো টাকা বন্ধ করতে পারবে কোনো ব্যবস্থা আছে? যদি পারতই তাহলে 30% ট্যাক্সের জায়গায় কম করে 15% দিয়ে কালো টাকা সাদা করবার কথা ঘোষণা করত। বুঝে দেখেন, এই রকম একটা পরিস্থিতিতে এই বাজেটটা দেওয়া হয়েছে। এই বাজেট আমাদেরকে কতদূর নিয়ে যাবে? ওই যে পূজার সময় পাঁঠা বলি দেয় না, বলির পাঁঠা যেরকম, আমাদের দেশের অর্থনীতি সেই রকম। এখন ওর মরতে হবে, কতক্ষণ বাঁচবে সেটা নির্ভর করছে লগ্ন আসবার উপরে, পুরোহিতের উপরে। এই অর্থনীতি সম্পর্কে এই সেমিনার করবার সময় প্রথম আমি ব্যক্তিগতভাবে চিন্তা করেছিলাম এটার শিরোনাম করব একটি তৈলাক্ত বাস বেয়ে ওঠার ব্যর্থ চেষ্টা। আমার কেন্দ্রীয় কমিটির অধিকাংশ 5টা বার্তা বাজেটের জন্য ভালো লাগবে না, বাদ দিয়ে দিলাম। তারপরে এখন অর্থনীতিবিদরাই বলছেন এই, তখন বলিনি কারণ তখন আমার বক্তব্য রাখার সময় না। সুব্রত বাবুর নেতা তখন ছিলেন, এখনও আছেন সম্ভবত, আমি নাম বলছি না, চিনলে চিনবেন, বাংলাদেশে এক নামে পরিচিত বিশাল মাপের নেতা। আমি একই মঞ্চে দাঁড়িয়ে, একই মঞ্চে বসে তার বক্তৃতা শুনেছি। দেশে উন্নয়ন হচ্ছে সেটা কেউ বলবেন রূপপুর আণবিক প্রকল্প আমাদের দেশের বিদ্যুতের সমস্ত সংকট পিটিয়ে দেবে। সবাই বুঝেছেন আমরা 5 বছর আগে বলেছিলাম মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। সেই দুর্নীতির সব কিছুই প্রকাশিত হয়েছে। আমি আবার বলি, বিস্তারিত আলোচনা তো করব না, কারণ এই পেপার যা আছে তা আমারই বক্তব্য, তা আমাদের সবার বক্তব্য। এবং শেষে যে কথা বলেছি, আমরা এই গভর্নমেন্টের একটা বাজেট দেবার কোনো রাইটই নাই, কারণ এটা হলো ইউজার ফান্ড, এটা হলো দখলদার, জোর করে ক্ষমতা নিয়ে গায়ের জোরেই টিকে আছে। দুর্ভাগ্য হচ্ছে, আমার পছন্দ হোক কিংবা না হোক, এই 1 বছর পর্যন্ত ওরা কি ক্ষমতায় থাকতে পারবে? সবাই চুপ করে আছেন মানে কি উত্তাপ নাই দেখে, নাকি মনের মধ্যে বিশ্বাস করতে পারছেন না 1 বছরের মধ্যে পড়ে যাবে? যদি 1 বছর তারা থাকে, তার মানে এই 1 বছর এই বাজেট তো চলবে? এটাই চলবে না, এটা রিভাইজ হয়ে যাই আসুক। তারপরেও আমরা সবাই জানি বাজেটের মধ্যে লুটপাটের সব ফিচার লেখা থাকে না। বেনজির যে লুটগুলো করেছেন, টাকা পয়সা বানিয়েছেন, জমি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন, প্লট কিনেছেন, ওটা গত বছরের বা গত 5 বছরের বাজেট দেখলে বুঝতে পারতেন না। এখনকারও যে বাজেট আছে, এই বাজেট অনেকেই বলছেন লুটেরা বান্ধব বাজেট, কিন্তু এই বাজেট দেখলে কি বলতে পারবেন এই জায়গায় এটা লুটেরা বান্ধব বলে মনে হয়? কেবলমাত্র 30%কে 15% বাড়াবার কারণে যারা কর দিতে আগ্রহী ছিলেন তারা মনে করবেন ব্ল্যাক মানি বানিয়েই করি, সেটা আর এক কথা। কিন্তু বাজেটের মধ্যে সেটা নেই। এই সমস্ত লুট ধান্দাবাজি তার বাইরে করা হচ্ছে। এই বাজেটের মধ্যে যেটা হচ্ছে তা হচ্ছে আমার অর্থনীতি যে ধ্বংসের প্রান্তে এসে দাঁড়িয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এরা যে শ্রীলঙ্কান সিন্ড্রোমে সম্পূর্ণভাবে আক্রান্ত সেটা বোঝা যাচ্ছে। মানুষকে বলতে পারছি এই গভর্নমেন্ট, এই বাজেট, এই সরকার দাম কমাতে পারবে না, দেশের ব্যাংকের অবস্থা ফিরিয়ে আনতে পারবে না, কাজেও ভোট দিতে দেয় না। সেই জন্য যেমন আন্দোলন করবেন, বুঝে দেখবেন নিজের বাঁচার জন্যেও আপনাকে আন্দোলন করতে হবে। কেউ কেউ এরকম বলে না, আন্দোলন কেন করবে বলেন, আওয়ামী লীগ ফেলে দেবেন তাই তো, তারপরে কি আসবে বিএনপি, তো একই তো হবে। এখন আমরা বলছি এটা আওয়ামী লীগ বিএনপি বদলের লড়াই তো না, আপনার বাঁচার লড়াই। এটা বাজেট দেখিয়ে বলতে পারবো, এই বাজেট দেখিয়ে বলতে পারবো কোনোভাবেই জিনিসের দাম কমবে না। এই বাজেট দেখিয়ে বলতে পারবো ব্যাংকের লুটতরাজ অব্যাহত থাকবে। এই বাজেট দেখিয়ে বলতে পারবো ধনী আরও ধনী হবে, গরিব মানুষ মারা যাবার মতো। অতএব গরিব মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এমনকি উচ্চ মধ্যবিত্ত, এদের সবাইকে আগামী দিনের এই আন্দোলনে সামিল হতে হবে, তার কোনো বিকল্প নেই। আমি আবার বলি,
একটা একাডেমিক আলোচনা করার মানে এই নয় যে পথের আন্দোলন ছেড়ে দিচ্ছি, বরঞ্চ এই সত্যি পথের আন্দোলনকে যখন একটা একাডেমিক্সে রূপান্তরিত করতে পারবেন, রাজপথের স্লোগানকেও যখন সাহিত্য বানান জিততে পারবে। এই যে অভ্যুত্থানের কথা আমরা বলি, এই অভ্যুত্থানও তো একটা শিল্পের মতো, এমনভাবে হতে হবে, মানুষকে এমনভাবে পরিকল্পনা মতো আপনি শব্দের দিকে নিয়ে যাবেন, আপনি আক্রমণ এমনভাবে শত্রুর বিরুদ্ধে রচনা করবেন, এমন জায়গায় আঘাত করবেন যাতে শত্রু পরাজিত হতে বাধ্য হয়, এমন জায়গায় আপনি আপনার এমন সময় আপনি নির্ধারণ করবেন যেটা বিজয়ের জন্য সবচাইতে ভালো সময় হয়। এই কারণেই থিওরি এবং প্র্যাকটিস মিলেই বিপ্লব হয়। এই কারণেই অ্যাকাডেমিক্স এবং পলিটিক্স দুটো একসাথে যেতে হয়। পলিটিক্স নিশ্চয়ই ফিল্ডের কাজ, কিন্তু পলিটিক্স একই সঙ্গে একটা থিওরিও বটে। বাজেট আলোচনা এই কারণেই করছি এবং গুরুত্বপূর্ণ মনে করি। আমরা এটাও মনে করি এই আলোচনার ভিত্তিতে এখান থেকে যা শিখছি, আগামী দিনের সরকারের দুর্বলতা যেমন বুঝছি, তেমনি করে মানুষের শক্তিও বুঝছি। সেই শক্তি নিয়ে ঈদের পরে নাকি ঈদের 2 মাস পরে ওই রকম কোনো কথা নয়। আন্দোলন যেরকম করে চলছে লাগাতারভাবে চলবে। এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে, আমরা শেষে যেরকম বলেছি, যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না করতে পারি ততক্ষণ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। আচ্ছা, কিন্তু এরকম কি বলা যাবে যে কাল থেকে ভাই সব বাদ দিয়ে আন্দোলন করেন, তো গরু টরু কিনবে না, লোকে কোরবানি দেবে না, ঈদ তো পালন করবে? এই জন্যই অকেশনগুলো আমাদের বিবেচনায় নিতে হয়। সেই বিবেচনার কারণে নয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই আমরা বলছি লড়াইটা অব্যাহত থাকবে। সময়ক্ষণ বুঝে বুঝেই আমরা আমাদের কাজ করব। বিজয় নিশ্চয়ই হবে, কোনো সময় অন্যায় চিরস্থায়ী হতে পারে না। ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের কর্মসূচি